প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হর্স সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় 21শে আগস্ট, রাজনীতির হিংস্র কালো দিন। আপনারা জানেন যে 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যে জনসভা চলছিল, বোমাবাজির বিরুদ্ধে যে জনসভা চলছিল, তাতে গ্রেনেড হামলা হয়েছিল। সেই হামলাতে মূল লক্ষ্য ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী সেই সময় এবং এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সেদিন প্রায় 24 জন নিহত হন আগে পরে মিলিয়ে, এবং আহত হন শতাধিক মানুষ, যাদের অনেকেই এখনও অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন। তদন্তে বেরিয়ে আসছে একে একে এবং এটি বিচার প্রক্রিয়া চলছে যে সুপরিকল্পিতভাবে বিরোধী দলকে একেবারে নিশ্চিহ্ন করবার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল এবং নৃশংসভাবে এই হামলা চালানো হয়েছিল, এবং এর দায় তৎকালীন যে সরকারি দল ছিলেন তারা এড়াতে পারেন না। কিন্তু এই হামলার পরেও সেই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা ছিল। ফলে এই হামলাটা শুধু একটা হিংস্র হামলাই হয়ে ওঠেনি, ইতিহাসের এক কালো দিনেও রূপান্তরিত হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সরকারি কৌশলী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে কিছুক্ষণের ভিতরে যোগ দেবেন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি। এলাম পরিচয় করিয়ে দেব। আমি একটু যেতে চাই জনাব মোশাররফ হোসেন কাজল, আপনার কাছেই যেতে চাই। সেটি হচ্ছে যে 2004 সালের ঘটনা, তারপরে 2 বছর 4 দলীয় জোট ক্ষমতায় ছিল। সেই সময় আমরা শহীদ আল শাহ পার্থর কাহিনী দেখেছি, এটি আওয়ামী লীগের কাজ শুনেছি, রয়ের কাজ শুনেছি, ভারতীয় গোয়েন্দা সংস্থা। পরে জজ মিয়া নাটক দেখেছি, সেটি হয়েছে। তারপর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সেই সময় আসবার পরে একটি নতুন করে তদন্ত হয়, এবং 2009 সালে আওয়ামী লীগ আসবার পর অধিকতর তদন্তের রিপোর্ট হয়, এবং সব মিলিয়ে এখন হয়তো বা 52-53 জন আসামি আছেন। 52 জন আছে। বিএনপি বা 4 দলীয় জোটের 2 বছর বা তত্ত্বাবধায়কের 4 বছর যাওয়ার পরে এই সরকারের 7.5 বছর কেটে গেল, মামলাটি এখনো কেন এই বিচার প্রক্রিয়াটা শেষ করা সম্ভব হলো না? আপনার কাছে কি শুধুই কি এই অধিক সংখ্যক সাক্ষী একটা বড় কারণ, নাকি অন্য কোনো কারণ ছিল? আপনাকে ধন্যবাদ। 21শে আগস্ট 2004 সালে যে ঘটনাটা ঘটেছিল, পরবর্তীতে যে এজাহারটা হয়েছিল এবং এজাহার পরিপ্রেক্ষিতে তৎকালীন সিআইডি যে তদন্তটা করেছিল, সেই তদন্ত করার পর এই মামলার কার্যক্রম জজ আদালতে শুরু হয় এবং কিছু সাক্ষীও গ্রহণ করে। পরবর্তীতে আপনি নিজেই বলেছেন যে পরপর এটা 2বার ফার্দার ইনভেস্টিগেশনে যায় এবং পরপর 2বার ফার্দার ইনভেস্টিগেশনে যাওয়ার পর এটা সত্য উদ্ঘাটিত হয়। এটা একটা বিশাল একটা ঘটনা ছিল। এবং আপনি একটু আগেই বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যই ছিল। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেটা ছিল রাতের অন্ধকারে সেনাবাহিনীর কিছু মিসক্রিয়েন্টস, দুষ্কৃতিকারী, যেটাই বলা হোক, সেনাবাহিনীর কিছু সদস্য, বিপদগামী, অনেক শব্দই আমরা এখন ব্যবহার করি, সেনাবাহিনীর কিছু সদস্য তারা এসেছিল। সেটা ছিল ভোরবেলার দিকে একটা ঘটনা, আর এটা ছিল দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে, ঠিক সন্ধ্যার পূর্বে 5টার দিকে নেত্রীর ভাষণ শেষ হওয়ার সাথে সাথে এই গ্রেনেড 5:22 মিনিটের মধ্যে ঘটনা হয়েছিল। আমি সময় ছিলাম, আমি নিজে দেখেছি আর কি। তো ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। আজকে আমি বলছিলাম যে আমি যদি সেদিন মারা যেতাম আজকে 12 বছর হয়ে যেত। তো এই ঘটনাটাকে পরবর্তীতে দেখা গেছে, আপনি যেভাবে একটু আগে আপনি নিজেই বলেছেন যে রয়ের ঘটনা, অমুকের ঘটনা বিভিন্নভাবে বলা হয়েছে, এবং বলার শেষ ছিল না, এমনও বলা হয়েছে যে আওয়ামী লীগ নিজেই গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে, অথবা আওয়ামী লীগের নেত্রী নিজেই তার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে যেয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। এই ঘটনাস্থলের মেনু কেন পরিবর্তন করা হলো, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, অনেক কথাই বলা হয়েছে। পরবর্তীতে যখন সিআইডি ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেশন করার পর মুফতি হান্নান সহ যে সমস্ত লোক গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয় এবং প্রশাসনের কিছু ব্যক্তি এখানে গ্রেপ্তার হয়, আপনার এনএসআই, ডিজিএফআই, পুলিশ প্রশাসনের কিছু ব্যক্তি, এবং সত্য উদ্ঘাটিত হওয়ার পর এমনও ঘটনা দেখা গিয়েছে যে ঘটনাটাকে ভিন্ন খাতে জজ মিয়ার নামে আমরা খুবই বিখ্যাত হয়েছে। ফৌজদারি আদালতের মামলা মোকদ্দমার মধ্যে এখন কথায় কথায় জজ মিয়ার নাম আসে।
সিআইডি তখন মুন্সি আতিকুর রহমান এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাহিনী বিভিন্ন এখন ব্যক্তি সর্বশেষ এসেছে। বিচার এখন প্রক্রিয়া চলছে। না, এখন মামলার বিচার কার্যক্রম চলছে। আগামীকালও সকালবেলায় তার মামলা তারিখ আছে। রায় হতে কতদিন লাগতে পারে? 592 জনের 492 জনের মতো সাক্ষী যে আপনার এই মামলার মধ্যে সংযুক্ত করা হয়েছিল। সেখানে 224 জনকে দিয়ে আমরা মামলার কার্যক্রম শেষ করেছি। এখন 224 জনের মামলা কার্যক্রম শেষ হওয়ার পর এখন মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা জনাব ফজলুল কবির, তিনি তার বক্তব্য দিয়েছেন, তিনি তাকে জেরা করছে। পরবর্তীতে তার কার্যক্রম শেষ হয়ে গেলে চূড়ান্ত পর্যায়ে আব্দুল কাহার আখন্দের বক্তব্য বাকি আছে, সেটা হলেই আমরা মামলা কার্যক্রম শেষ করতে পারবো। 2-1 মাসের ভিতরে বা 2-3 মাসের ভিতরে আমরা আগামী 3 মাসের মধ্যে যেটা রেজাউর রহমান বলেছেন, যে আমরা রেজাউর রহমান সাহেব যেটা বলেছেন কারেক্ট, আমরা 3 মাসের মধ্যে আশা করছি। আসলে দেখেন, আমি আরেকটা কথা আমি বলি, এটা কিন্তু প্রচলিত নিয়মে মামলার কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। মানে স্পেশাল ট্রাইব্যুনালে যায়, এখানে স্পেশাল কোনো ট্রাইব্যুনাল নাই, এখানে কোনো স্পেশাল কোনো কিছু নেই, বা এটার জন্য এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল কোনো আইন তৈরি করা, স্পেশাল কোনো তারিখ নির্ধারণ করা, অথবা কন্টিনিউয়াস প্রসেসে। আমি একটু যেতে চাই জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। এই যে রাজনীতিতে এই যে একটা কলঙ্কজনক ঘটনা, যেটি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকে বলেছেন এটিকে নিন্দা জানাই, ন্যাক্কারজনক ঘটনা, এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যদিও এই ঘটনার সঙ্গে তার দলের সম্পৃক্ততার অভিযোগ খুবই স্পষ্টভাবে, এবং তারেক রহমান পর্যন্ত এই মামলার আসামি এখন, এবং আব্দুল সালাম পিন্টু এবং তার ভাই মাওলানা তাজউদ্দিন তারা প্রত্যক্ষভাবে এটা জড়িত আছে বলে নানাভাবে প্রমাণ বেরিয়ে এসেছে। সেটি অন্য বিষয়। আমি যেটা জানতে চাই, এই যে প্রতিহিংসা কি এই পর্যন্ত যেতে পারে বলে মনে করেন, যে একেবারে প্রতিপক্ষকে পুরো ধ্বংস করে দেওয়া হয়? না, 2004 সালে 21শে অগাস্ট যে ঘটনাটা ঘটেছিল সেটা কেবলমাত্র মর্মান্তিক এবং একটা বর্বর হত্যাকাণ্ডই নয়। আচ্ছা, আমি আপনাকে একটু পরিচয় করে দিয়ে আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জনাব এইচ.এন. আশিকুর রহমান এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সেলিম। 21শে আগস্টের ঘটনা কেবল বর্বরতা এবং নিষ্ঠুরতার দিক থেকেই একটা বিভৎস ঘটনা তাই নয়, আমাদের রাজনীতির ভেতরেও এটা কিন্তু একটা খুবই কলঙ্কজনক প্রবণতা সৃষ্টি করেছে, যেটার বিপদ এখনো আমাদেরকে বহন করতে হচ্ছে। কিন্তু আমি এই দিকেও সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 2004 সালে যে এরকম ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু বিনা সিগন্যালে ঘটেনি। আমরা অনেকেই ভুলে যাই যে এর আগে একই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। 2000 সালে উদীচীর যে সম্মেলন যশোরে অনুষ্ঠিত হচ্ছিল, জাতীয় সম্মেলন, সেখানে এরকম বোমা হামলা চালিয়ে অনেককেই হত্যা করা হয়েছিল, বহু লোক আহত হয়েছিল, এবং সেটা নিয়ে একটা আলোড়নের সৃষ্টি হয়েছিল। তারপরে পরেই 2001 সালে সিপিবির পল্টন ময়দানের মহাসমাবেশে সেইখানে বোমা বিস্ফোরণ ঘটে এবং 5 জন সেখানে মৃত্যুবরণ করে। আজকে আমি ঘটনার চক্রে মানে সেই মামলার সাক্ষী দিতে গিয়েছিলাম আর কি, জজ কোর্টে। নারায়ণগঞ্জে হামলা, তারপরে আসলো সম্ভবত পয়লা বৈশাখে ছায়ানটের হামলা, তারপরে একের পর এক ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ইত্যাদি জায়গায় এগুলো হতে থাকলো আর কি। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম 21শে অগাস্ট যে হামলাটা করা হলো, সেটা আরো নৃশংস, আরো সুপরিকল্পিত এবং আধুনিক বোমা ব্যবহার করে সেটা পরিচালনা করা হয়, যেটা যুদ্ধক্ষেত্রে যে গ্রেনেড ব্যবহার করা হয় সেটা করে। আর আমাদের সমাবেশে যেটা করা হয়েছিল তদন্তের ভিতর দিয়ে সেটা মোটামুটি দেখা গেছে, সেটা হলো ইম্প্রোভাইজ ডিভাইসের মতো একটা ব্যাপার, একটা টাইমিং দেওয়া, এবং টাইমিং ডিভাইসটাকে বাইরে থেকে অন্য জায়গা থেকে এটাকে ক্লিক করা হয়েছে, যার ফলে সেখানে বিস্ফোরণটা ঘটে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু 20শে জানুয়ারির সমাবেশে ছিলাম, এরকম একটা বিশাল জনসভায় যখন এই ধরনের বোমাবর্ষণে মানুষকে হত্যা করা হয়, তখন মনের অবস্থাটা কি হয়, আমি মঞ্চে ছিলাম এবং মঞ্চের অদূরেই এটা হয়েছে। এটা আমরাও যে কেউ সেই সময় মৃত্যুবরণ করতে পারতাম। তো সেটা আমি অনুভব করতে পারছি ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে। কিন্তু ওই ঘটনার পর আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে
আমাদের কাছে যেসব ছবি ভিডিও ক্লিপিং ছিল সেগুলো তার কাছে তুলে দিয়ে এই একটা কথা তাকে বলেছিলাম যে এটা ভালো করে আপনারা অনুসন্ধান করে অপরাধীদের খুঁজে বের করেন, তা না হলে কিন্তু এরকম ঘটনা আরও রিপিট হতে থাকবে। আমাদের কথা মতো সেটা ঠিকমতো অগ্রসর হয়নি, যার ফলে আমার মতে যে পরবর্তীকালে এই ধারাবাহিকতায় অনেকগুলো ঘটনাই কিন্তু সংগঠিত হয়েছে। শেষ হওয়ার পরপরই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় এবং সেটা আরো নেককারজনক হবে। আওয়ামী লীগ অবশ্যই পড়তে পারতো। এবং খুব ইন্টারেস্টিং, একটু আগে যে কাজী সাহেব বললেন যে ওখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগের লোকেরাই ব্যাগে করে এনে এটা করা হয়েছে। আমাদের এটার পরেও কিন্তু বলা হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সিপিবির আভ্যন্তরীণ কোন্দলের জন্য এটা হয়েছে। এবং তাদেরকে খুলনা থেকে এসেছিল, তাদেরকে নিয়ে সুনীল, তাকে নিয়ে আটকে ফেলা হলো এবং তুমি এটা ক্যারি করে নিয়ে এসেছিল, এই কথা বলা হয়েছিল। তো এইগুলো ব্যুরোক্রেসির কতগুলো মানে প্র্যাকটিস থাকে, কতগুলো ছক বাঁধা কতগুলো ব্যাপার থাকে, সেইভাবে এটাকে হালকা করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। এবং এটার পলিটিক্যাল যে রাজনৈতিক কুফল সেটা কিন্তু আমরা বর্তমানে আমি একটু জনাব এইচ.এন. আশিকুর রহমান এমপির কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে কথা মোজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে ধারাবাহিক ঘটনার ভেতর দিয়েই কিন্তু একটা ঘটনা এবং 21শে আগস্ট এলো, এবং যদি 21শে আগস্টেও এটা শেষ হয়ে যেত তারপরেও আমরা বহু সময় হামলা হয়েছে, এবং সর্বশেষ যে হলিয়াটিদান পর্যন্ত যদি ধরি বা কিশোরগঞ্জে শোলাকি হামলা, এই একই ধরনের ধারাবাহিকতা এবং সেই জঙ্গি তৎপরতায় এবং এদের সঙ্গে যারা যুক্ত, এটা একটা পলিটিক্যাল ব্যাকআপ ছিল হয়তো বা কারো কারো। আপনি আজকের দিনে সেই 21শে আগস্টের সেই ঘটনাটাকে কিভাবে, আওয়ামী লীগ কিভাবে মূল্যায়ন করছে? শুধুই কি তাদের উপর হামলা হিসেবে দেখছে নাকি এটা সামগ্রিকভাবে? আমার মনে হয় এই হামলাটা যেটা হচ্ছে এটা বিরাট ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এটা শুরু হয়েছে সেই 70-71 সাল, তার আগের থেকেই। কেন বাংলাদেশের যে অভ্যুদয়, অভ্যুদয়টা তো একটু অন্য ধরনের অভ্যুদয়। বাংলাদেশের মানুষ একত্রিত হলো, আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম খালি হাতে, বঙ্গবন্ধু মনি আসলেন, দেশের স্বাধীনতা আসলো। এই জিনিসটা তো অনেক আছে এটা স্বীকৃত বা স্বীকার করতে পারে নাই। তখন থেকে এটা ষড়যন্ত্র চলছিল। 1975 সালে যে বঙ্গবন্ধু তার পরিবারকে হত্যা করা হলো, এটা কিন্তু ষড়যন্ত্রের একটা বিগিনিং বলতে পারেন, বিগিনিংয়ের বহিঃপ্রকাশ আরও আগে থেকে শুরু হয়েছে। তারপরে যেটা চলছিল মিডল মনে করেন চলছে, তো চলতে চলতে যে একটু আগে সেলিম সাহেব যে বলছিলেন যে বৈশাখের হামলা, পয়লা বৈশাখ হামলা, তারপরে উদীচীর উপরে হামলা, এবং কি ব্রিটিশ হাইকমিশনের উপরে হামলা, সিলেটে গোপালগঞ্জে হামলা, এই সমস্ত খুব লজিক্যালিভাবে একটা সিকোয়েন্সে আসছে। এবং 2004 সালে 21শে আগস্ট যে হামলাটা হলো, এটা কোনো মানে যে হামলাটা হলো, এই হামলাটা এটা ক্লাইম্যাক্স হইতে পারত, যেটা 75 সালে পারেনি। মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে গেল, যেহেতু তারা দেশের বাইরে ছিল, ওইটারই তারা কনক্লুশন ড্র করতে চেয়েছে। কারণ 75 সালে যে ইয়েটা ছিল হত্যাটা, তারা মহিলাদেরকে, বঙ্গবন্ধু স্ত্রীকে, তার পুত্রবধূদের বাচ্চাকেও তারা ছাড়ে নাই। তারা ভাবছে যে বঙ্গবন্ধু থাকলেই যে আন্দোলন সংগ্রাম, উনি তো জেলে ছিলেন, তাও তো তার নামে সংগ্রাম হয়েছিল, এই সংগ্রামকে স্তব্ধ করা যাবে না, একে পিছন দিকে আবার নিয়ে যাওয়া যাবে না, অতএব লেশমাত্র রাখা যাবে না। তো সেইটারই আমার মনে একটা কনক্লুশন তারা ড্র করতেছে 2004 সালে। আরজেস গ্রেনেড বোমা, যে গ্রেনেডগুলা, এক এক গ্রেনেডে 500 লোকও মরতে পারে, সে দে ডিড নট লাইক টু টেক এনি চান্স। 12 জন 16 জনের চারদিকে স্কোয়াড ছিল, 21টা বোমা ছিল, মারবে। এটা একমাত্র বোধহয় আল্লাহ তাআলার নেহাত একটা মেহেরবানি যে উনি বেঁচে যাওয়ার কথা না, কিন্তু মারা যায়, সেদিনই শেষ হয়ে যেত। তো অ্যাকচুয়ালি এতদিন যেটা ঢাকা ছিল, যে হিংসা প্রতিহিংসা, পাকিস্তানকে প্রতিষ্ঠা করা বা সে স্রোতটাকে নিয়ে আসা, সেটার একটা কালমিনেশন, একটা বিরাট প্রকাশ পেয়ে গেল 4ই আগস্ট। এখন অনেকে বলে যে আমরা বেগম জিয়া বা তারেক জিয়া, যেটা পরে তদন্ত বেরোলো, বা তাবজুল সালাম মিন্টু, এদেরকে জড়ানো হচ্ছে, কিন্তু আসলে এটা তো যুক্তিসঙ্গত ব্যাপার যে কোনো কারণ তেমনিতে হয় না, তো যে কারণ থাকে, কারণ একটা এফেক্ট থাকে। তো এখন ধরেন যেদিন হলো, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর কন্যা ছিলেন, তাকে মারা হত্যার প্রচেষ্টা
এত 22 জন মারা গেল, সাথে সাথেই আমাদের রাষ্ট্রপতি পরে হয়েছিলেন, ওনার স্ত্রী আইবি রহমান মানে অসম্ভবভাবে আহত ছিলেন ও মারাও গেলেন। তো সেখানে তো আমাদের আলামতগুলো রক্ষা করা দরকার ছিল। তা আলামত রক্ষা না করে পুলিশদের লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো টিয়ার গ্যাস দিয়ে, তারপর দমকল বাহিনী দিয়ে রাস্তা এমনভাবে ধোয়া হলো, নিজের বাড়ি ঘরে তো মানুষ এভাবে ধুয়ে পরিষ্কার করে না, যেখানে আলামত রক্ষা করা যায়। জজ মিয়া নাটক, এসব কারণ সার্কমস্ট্যান্সিয়াল এসব যে ঘটনা ঘটেছে, এটা আউট অফ নাথিং না, একটা মানে তাদের একটা উদ্দেশ্যমূলক বিহেভিয়ার থেকে সবটা করা হয়েছে। এবং তারপরে 2007 সালে যখন এই আর্মি আসলো, তারা তো সে তো আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না, বলতে গেলে বিএনপিও আন্দোলন করছিল আর্মির বিরুদ্ধে, আওয়ামী লীগও আন্দোলন করছিল। সেটা আমি বলবো তাদের যে তদন্তটা নিরপেক্ষ তদন্তই ছিল। এই নিরপেক্ষ তদন্ত অনেক সত্য বেরিয়ে গেল যে জজ মিয়া একটা নাটক ছিল, তাদেরকে পয়সা দেওয়া হতো। জয়লাল আবেদিন সাহেবের যে তদন্ত রিপোর্ট, এটাও সেরকমই ছিল। তারপরে ধরেন যে তদন্ত সংস্থার যে সমস্ত রিপোর্টগুলো সে তৈরি করা টেলার্ড ছিল। তবে আমাদের যে সেম সাহেব যে বললেন যে প্রথাগত, এটা কিন্তু প্রথাগত ইয়ে না। হয়তো কোনো কমিউনিস্ট পার্টি বা ইয়েতে হয়তো অনেক সময় কেউ বলেছে যে যেটা ওনারা নিজেরা অন্তর্দ্বন্দ্ব করেছে, কিন্তু সেটা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় না, সেভাবে একটা জাজ মিয়াকে দাঁড় করানো হয় নাই। এখানে একটা জাজ করে দাঁড়িয়ে এটাকে শেল্টার দেওয়ার চেষ্টা আর একটা করেছে, সম্পূর্ণ ষড়যন্ত্র ঢেকে দেওয়া, যারা এর পিছনে কুশীলভ ছিলেন তাদেরকে ঢাকা, একটা সচেষ্ট প্রচেষ্টা ছিল এবং সেটাই বেরিয়ে আসছে এবং তার বিচার হচ্ছে। এবং এই বিচার যে হচ্ছে, এই যে হিংসার যে একটা উদ্ভব, ভায়োলেন্সের উদ্ভব এবং যে গ্রেনেড নিয়ে আসলো, এটা বিরাট ব্যাপার, ধ্বংস করে দেওয়া, মেরে ফেলা। এবং এরপর থেকে তো আপনারা দেখছেন যে 13-14 সালে জ্বালাও পোড়াও, হিংস্রতার কোনো শেষ নেই। একটা প্যাটার্ন যেটা দেখেন, তো প্যাটার্নেই আঙ্গুলি নির্দেশ করবে যে কারা এর পিছনে ছিল। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 7 হট সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। 21শে আগস্ট রাজনীতির হিংস্র কালো দিন, এই শিরোনাম নিয়ে আমরা আলোচনা করছি। আওয়ামী লীগ নেতা এইচ.এন. আশিকুর রহমান এমপি, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং গ্রেনেড হামলা মামলা সরকারি কৌশলী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলের সঙ্গে। আমি মোশাররফ হোসেন কাজল, আপনার কাছে আবার একটু ফেরত যেতে চাই। সেটা হচ্ছে, আমরা আশা করছি যে এটার একটা দ্রুততম বিচার হবে, দ্রুত সময় রায় পাওয়া যাবে, একটা আশা করছি। কিন্তু আপনি যে অল্প সময় আমাদের একটু বলেন যে এই মামলা পরিচালনা করতে গিয়ে এবং তদন্ত প্রক্রিয়ার ভেতরে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কি? এই যে বহুদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে, সেটা কতখানি? আসলে দেখেন, এই মামলাটা একটা গভীর শব্দটা খুব ছোট শব্দ, গভীর থেকে গভীরতর আটলান্টিক মহাসাগরের মতো একটা ষড়যন্ত্র এখানে ছিল। মানে ষড়যন্ত্র হয়নি কোথায়? এনএসআই কর্তৃপক্ষ ষড়যন্ত্রের সাথে জড়িত, আপনার পুলিশ প্রশাসনের লোক এই ষড়যন্ত্রের সাথে জড়িত, গোয়েন্দা সংস্থার লোক, মানে যেখানে যে আছে সবাইকে নিয়েই ঘটনার আগে এবং ঘটনার পরে, ঘটনা যেখান থেকে শুরু হয়েছে মাওলানা তাজউদ্দিন দিয়ে, তাদেরকে দিয়ে যে ঘটনাটা শুরু হয়েছে, তারা তো ব্যবহৃত হয়েছে, তারা তো একটা উদ্দেশ্য সফল করার জন্য এসছে। এবং পরবর্তীতে এই কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এটার সাথে জড়িত হয়েছেন এবং সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় তখনকার দিনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে, তো রাষ্ট্র এবং প্রশাসন যদি একটা কর্মকাণ্ডের সাথে জড়িত হন এবং রাষ্ট্র এবং প্রশাসনের ব্যক্তিগণ একটা ঘটনা ঘটার পরে সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যদি প্রক্রিয়ার সাথে জড়িত হন, তাহলে কত গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র আপনার এটার মধ্যে ছিল। তা আমরা সেগুলো কিছুটা হলেও বের করতে পেরেছি। আমাদের তদন্তকারী সংস্থা সিআইডি কর্তৃপক্ষ এটা কিছুটা বের করতে পেরেছে এবং তার ফলশ্রুতিতে যতগুলি সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোটামুটি আমরা শেষ করে এসছি। আর এই মামলাকে তো বিভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। যখনই মামলাটা শুরু হয়েছে তখনই তারা উচ্চতর আদালতে গিয়েছেন। উচ্চতর যাওয়া মানে কিছু সময় ক্ষেপণ হয়েছে আইনের ধারায়, প্রচলিত নিয়মের ধারায়। তারপর তারা আরো অধিকতর উচ্চতর আদালতে গিয়েছেন। তারপরে কিছু আসামি এখানে ছিলেন যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন, কিছু আসামি ছিলেন যারা 10 ট্রাক অস্ত্র মামলার সাথে জড়িত ছিলেন। সুতরাং কিছু আসামিকে যেটা বলছিলেন সবকিছু রুটটা একটা জায়গায়, সবকিছুর রুটে একটা জায়গায় 10 ট্রাক অস্ত্র মামলার আসামি এখানে, আপনার ওই যতগুলি বোমা
হামলা বাংলাদেশে এ পর্যন্ত হয়েছে, সবকটা বোমা হামলার এই কেউ না কেউ কোনো আসামি আমি এখানে একটু জড়িত। সেলিম ভাইয়ের কাছে যেতে চাই। বদিউল সালাম, আপনি যদি বলেন যে এই যে সবকিছু রুট যেহেতু এক জায়গায়, এন্ড অফ দ্য ডে যেটা উনিও বলছিলেন এইচ এন আশিকুর রহমান, এই মুক্তিযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে এক পক্ষ এবং এটা কন্টিনিউইং ইন বাংলাদেশ আজকে পর্যন্ত এটা চলছে। ফলে আপনি কি মনে করছেন যে এই 21শে আগস্টের ঘটনা একটা বিচার হলে কি প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে বলে মনে হয় নাকি? না, আমার মতে একটা কথা বলে নেওয়া ভালো, যে সশস্ত্র জনযুদ্ধ যেই সংঘাতের জন্ম দেয় সেটার সঙ্গে বর্তমানে যেটা হচ্ছে এটাকে মিলিয়ে দেখাটা মোটেও ঠিক হবে না আর কি। সেটা আরেকটা দিক থেকে প্রাসঙ্গিক, যে যারা পরাজিত হয়েছিল তারা তাদের হারানো ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্য, যেটাকে বলে কন্টিনজেন্সি প্ল্যান, যুদ্ধের সময় সবসময় একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয়, এবং হেরে গেলে আমি কি করব, এবং তারই পরিণতিতে 15ই আগস্ট, তারই পরিণতিতে পরবর্তীকালে অনেক ঘটনাবলী ঘটেছে। সেটা হলো একদিক থেকে বিবেচনা করলে। কিন্তু রাজনীতিতে এই যে সহিংসতা যেই মাত্রায় এবং যেই পদ্ধতিতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেইটা সম্পর্কে সঠিক উপলব্ধি করতে হলে বুঝতে হবে যে এটার উৎস কোন জায়গাতে। আমার মতে 3টা প্রধান উৎস বর্তমানে আমরা দেখছি। একটা হলো যে সাম্প্রদায়িক জঙ্গিবাদ, এবং এইটার একটা আন্তর্জাতিক দিক আছে, আবার দেশের ভেতরেও আরেকটা দিক আছে, এবং দেশের ভেতরের যে দিকটা সেইটা খুবই সঙ্গতভাবেই পাকিস্তান পন্থাকে এই দেশে ফিরিয়ে আনার যে ষড়যন্ত্র ধারাবাহিকভাবে চলছে সেটার সঙ্গে জড়িত। দ্বিতীয়ত আমি বলতে চাই যে এই সহিংসতার আরেকটা বড় কারণ হলো যে আমাদের এখানে লুটপাটের ব্যবস্থা চালু আছে, এবং লুটপাটের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সংঘাত এমন জায়গায় চলে যাচ্ছে। এটা খালি 2টা দলের ভেতরেই চলছে তা না, আপনি একটা দলের ভিতরেও দেখবেন এই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের মারামারি, হানাহানি, এবং 100 জন 200 জন তারা কিন্তু এক গ্রুপ আরেক গ্রুপের হাতে নিহত হচ্ছে। তৃতীয় আমি আরেকটা বলতে চাই, যেটা হলো সবচেয়ে মারাত্মক, সেটা হলো সামাজিক মনস্তত্ত্বের ভেতরে এমন কতগুলো উপাদান ঢুকে গেছে, এবং নীতি নৈতিকতার জায়গাটা এমনভাবে ক্ষয় ধরে গেছে যে সেখানে ক্রাইম, সাধারণ ক্রাইমও হতে পারে, আবার সেটা বর্বরতা এবং বিভৎসতাটাও যদি আপনি আরেকটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, তাহলে পরে এইটা থেকে রিটার্নটা আরো বেশি আসে। যখন সমাজে এই জায়গাটা দেখা যায় যে সেই সবচেয়ে গুণধর বলে বিবেচিত সমাজে যে সবচেয়ে বর্বরভাবে যে 10 টুকরা করতে পারে একটা শরীরকে, তার চেয়ে বেশি সমাদর পাবে যে এটাকে 32 টুকরা করতে পারে, এবং বিভৎসতার মাত্রা দিয়ে তার প্রতি জনগণের ভয় ভীতি, এবং সেই ভয় ভীতিকে অবলম্বন করে সে চাঁদাবাজি ইত্যাদি অন্যান্য সোশ্যাল ক্রাইমসগুলো করতে থাকে। সুতরাং সোশ্যাল ক্রাইমসগুলো আপনি দেখবেন, নারী নির্যাতন থেকে শুরু করে অন্যান্য সব ঘটনায় সেটা ক্রমাগতভাবে কিন্তু তার বিভৎসতা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। যখন এই ফোর্সেসগুলো একটা আরেকটার সঙ্গে মিলিয়ে এসে একটা মাস্টার মাইন্ড দিয়ে আপনি যখন একটা ব্লু প্রিন্ট কার্যকর করেন, তখন অনেক সময় মনে হয় যে এই উপাদানটাতে কারণে হয়েছে, অনেক সময় মনে হয় এই উপাদানের কারণে হয়েছে। আসলে সবগুলো উপাদান মিলে সমাজের ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা একটা ভয়ঙ্কর ভয়াবহ জায়গা, এবং আমার কেন যেন এটা খুবই ভয় হয় যে আমরা সম্ভবত একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব যদি একটা সার্বিক এবং বহুমাত্রিক কার্যক্রমের মাধ্যমে এই জায়গাকে আমরা যদি সংশোধন না করতে পারি। আমি এটাই জিজ্ঞেস করতে এইচ এন আশিকুর রহমান এমপির কাছে, যেটা যে উদ্বেগ মুজাহিদুল ইসলাম সেলিম মানে আমাদের কাছে জানালেন, এটা নিয়ে ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? কারণ হয়তো 21 আগস্ট গ্রেনেড মামলার বিচার হবে, যুদ্ধাপরাধের বিচার আমরা একটা করতে পেরেছি, কিন্তু পাশাপাশি তো জঙ্গিবাদের উত্থানও দেখতে পাচ্ছি, সেটিও। ফলে এই উদ্বেগটা কিভাবে দেখছে সরকারি মহল? জনাব সেলিম সাহেব অনেক কিছু উনি বিশ্লেষণ করলেন, সামাজিক যে মূল্যবোধের পতন হচ্ছে বা বিভিন্ন রকমের ইয়ে আছে, কিন্তু আমি মনে করি এখানে এইটা আমি মেনলি যে জিনিসটা এটার ষড়যন্ত্র, মূল ষড়যন্ত্রের দিকে আমি যেতে চাই, এবং সেই ষড়যন্ত্রটা পারপাসিভ, ভেরি মাচ পারপাসিভ, সিঙ্গেল মাইন্ডেড অ্যান্ড ফোকাসড। কি তারা করতে চায়, বা তারা স্বাধীনতাপন্থী শক্তিকে, মুক্তিযুদ্ধের গৌরবটাকে ধ্বংস করে পাকিস্তান, এটাই জিনিস। বাকি জিনিসটা আছে, কিন্তু এটাই মূল স্রোত, এবং সেই জায়গার থেকে এই জিনিসগুলো হচ্ছে আমি যতটুকু বুঝি।
এবং সেটাই আসলে তারা শক্তিশালী, বাট বিভিন্ন ধরনের যে শক্তি আছে, জয়কাতুল জেহাদ বলেন, মানসুরিয়া বলেন, তারা একত্রিত হয়ে যায় একটা জায়গায় এসে। তো আমি আশাবাদী এই কারণে যে এই যে আর্টিসান যে বেকারিতে যে ঘটনা ঘটলো, ঘটার পরে অন্য দেশের যে পাকিস্তান যেটা দেখি বা আফগানিস্তান, ওখানেও ঘটনা ঘটছে, অনেক বেশি ঘটছে। কিন্তু অনেকে বলছে যে আমার ছেলে শহীদ হয়ে গেছে, এটা তাদের স্যাংচুয়ারি আছে, দি ফিশ ক্যান ফ্লোট ইন দ্য ওয়াটার, পুকুরের মধ্যে তারা মুভ করতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা যে সাইদির যখন বিচার হলো, অনেক লোক মারা গেল, মানে তারা বেরিয়ে ইয়ে করলো, অনেক লোক বেরিয়েও গেছিল। কিন্তু এখন মানুষ কিন্তু অনেকটা বুঝে গেছে, এবং বাংলাদেশের মানুষ যেটা আসলে দেখা গেল যে একটা পুরা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্ব বলেন, আওয়ামী লীগের যেসব ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড করছে, পরে দেশের কিন্তু লোক কিন্তু অনেকটা তারা একত্রিত হয়েছে তারা, এবং তারা ঘৃণা করছে। মানে যখন 4 থেকে 5টা লাশ পড়ে আছে, বাবা নিচ্ছে না লাশটা, যার ছেলে বা মেয়ে এইখানে ধরা পড়লো বা এইদিকে এই দোষের দোষী, তার বাড়ি থেকেও যাচ্ছে না, অনেকটা একঘরে। বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষ এটাকে মোটেই পছন্দ করছে, তাদের কোনো স্যাংচুয়ারি নাই। সেই জন্য এদের কোনো, আমি মনে করি ভবিষ্যতে এই যে লাশটা নিল না, এটা হচ্ছে দিস ইজ দ্য সোশ্যাল হুইপ অফ সেন্সার। এটা একটা মানুষ ঘৃণা করছে, এটা চাবুক, এটা সোশ্যাল, পুলিশ আছে, র্যাব আছে, অনেক কিছু আছে, কিন্তু মানুষের যে মনে যে ঘৃণা চাবুক, এটা কিন্তু যথেষ্ট পরিব্যাপ্ত। এবং এই যে মানুষের চেতনা যে সে এসেছে, আমরা ঘৃণা করছি সবাই, এটা চাই না, এটা কিন্তু ভীষণভাবে পরিব্যাপ্ত, ওদের কোনো জায়গা নেই। সেই জন্য অনেক কমে গেছে, আরও কমে যাবে, এটা নিশ্চিন্ন হয়ে যাবে। তবে আমি মনে করি সুশাসনের দরকার আছে, প্রতিনিধিত্বমূলক প্রশাসনের দরকার আছে, রাজনীতি ব্যবস্থাও দরকার আছে, যেটা জনপ্রতিনিধিত্ব হবে, সবার আস্থার একটা সৃষ্টি করতে হবে, সেসব তো আছেই। কিন্তু এখন বাংলাদেশের মানুষ যেভাবে একত্রিত হয়েছে, একতাবদ্ধ হয়ে গেছে, এবং এর বিরুদ্ধে তারা মানে যেটা মানে ঘৃণা করছে বলেন, যেটা আমি সোশ্যাল সেন্সার বললাম, বা যেটা চাবুক বলা যায়, সামাজিক ঘৃণার চাবুক, যেটা কষাঘাত, যেটা হয়েছে, এটা কিন্তু দ্যাট উইল টেক আস এ লং ওয়ে, অনেক দূর নিয়ে যাবে। এবং এই যে যেটা আমি আবার বলছি যে ছেলেদেরকে নিচ্ছে না, মা বলছে এই ছেলেকে আমি নেব না, আমার ছেলেই না, বাবা বলছে নেব না, আমার ছেলেই না, বা যার ছেলে ধরা পড়ছে সেই লোকের ক্লাবে আসতে পারছে না, বা তার বাসায় কেউ যাচ্ছে না, ঘুরে ইডিওলজিক্যাল মুভমেন্টও বটে, যেটা আপনি বলছেন, সেই ইডিওলজিক্যাল মুভমেন্টের জায়গায় কি ইডিওলজি, এখানে ইডিওলজিকে আমরা মানুষ ইউজ করি অনেক সময়। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা বলছি যে বাইরের থেকে যে আইসিস আসছে, কিন্তু আসলে এটা একটা, যেহেতু একটা ইসে ব্র্যান্ড নেম, আমরা ব্র্যান্ড নেমটা ইউজ করে তাকে বলি 10টা লোক আমি উদ্বুদ্ধ করতে পারি, আমার দিকে নিয়ে আসতে পারি। কেউ আনসারুল হক, কি আনসারুল জেহাদ, হরকাতুল, এইসব বলেও 2-4টা লোক নিয়ে আসতেছে, কেউ পাকিস্তানপন্থী, মিলে কিন্তু এক জায়গায়, মানে যখন ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব এক জায়গাতে উৎপত্তি, এগুলোর আসলেই কিন্তু একটা জেনারিক টার্ম, বুঝলেন না? এটাকে সরাসরি আইসিস থেকে, এটাকে দ্যাট হ্যাজ বিন বিং ইউজড স্লোগান। আমাদের একজন দর্শক আছেন, তার একটা প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শুক্রবার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি লেকচারার ফজলুল হক সাদ্দাত বলছি। হ্যাঁ, বলুন। আমার প্রশ্নটা হলো, এই যে জজ মিয়ার নাটক যেটা বিএনপি জামাত সরকার সাজিয়েছিল, এই হত্যা রহস্যটা কি বর্তমান সরকার উদ্ঘাটন করতে পেরেছে কিনা? ভালো প্রশ্ন। মানে উনিও কিছুটা সন্দেহ রাখছেন যে, কারণ মানে সরকারগুলোর প্রতি মানুষের অনাস্থা, অবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে, ঠিক কাজ করলেও লোকে সন্দেহ প্রকাশ করে। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে মানে যে আলোচনা হচ্ছে আর কি, এই আলোচনার মাঝখান থেকে আমি একটা কথাই বলি, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, বিভিন্ন অবস্থার কথায় বিশ্লেষণ হচ্ছে আর কি। আমি বিশ্লেষণ থেকে বের হয়ে আমি একটা জায়গায় বলতে পারি যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, যে রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু, এবং এই বঙ্গবন্ধুকে 75-এর 15ই আগস্টে হত্যা করার পর যে কথাটা ভাই বলছিলেন যে শেখ রেহানা এবং শেখ হাসিনা তৎকালীন সময়ে যে বেঁচে গিয়েছিলেন, একটা পরিবারকে ধ্বংস করতে পারলে, এই যে বাংলাদেশের যে জনক, বাংলাদেশকে যে সৃষ্টি করা হয়েছিল, যে সৃষ্টি যিনি করেছিলেন, যার ত্যাগ এবং তিতিক্ষা এবং সংগ্রাম যেটা ছিল, সেই পরিবারের উপর একটা বিশাল ষড়যন্ত্র তৎকালীন সময় থেকেই
চলে আসছিল এবং 71-এর পর থেকে 70-71-এর পর থেকে সেটাই continuation। সেটার কন্টিনিউশন কিন্তু 21শে আগস্ট। আমি কিন্তু এই কথাটাই মনে করি, সামাজিকভাবে যত তাত্ত্বিক আমরা চিন্তা ভাবনা করি না কেন, রাষ্ট্র যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, এরকম হরকাতুল জিহাদের মতো বা আনসারুল্লাহ বাংলা টিমের মতো অনেক সংগঠন যুগে যুগে সৃষ্টি হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা থাকবেন সবসময় রাষ্ট্র এবং জনগণকে নিরাপদ করার জন্য, আমি বলি রাষ্ট্র এবং জনগণকে নিরাপদ করার জন্য সবসময় তারা প্রক্রিয়ার সাথে জড়িত থাকবেন। কিন্তু 21শে আগস্টের যে গ্রেনেড বিস্ফোরণের যে ঘটনাটা ছিল, এটাকে ভিন্নভাবে দেখতে হবে এবং আমি মনে করি এটা প্রতিশোধ এবং এটার সুদূর গভীর একটা ষড়যন্ত্র। এবং আমি মনে করি রাষ্ট্র বাংলাদেশকে একটা নেতৃত্ব শূন্য করার জন্য, বাংলাদেশের নেতৃত্ব শূন্য করার জন্য শেখ হাসিনাকে হত্যা করলে কত বড় বিজয় অর্জন হবে এটা খুব গভীরভাবে ভাবতে হবে এবং এই ভাবনা থেকেই কিন্তু এই আক্রমণটা হয়েছে। এটা কিন্তু অন্য কোনো ভাবে ভাবনার কোনো সুযোগ নেই। ভাই যে কথাটা বলছেন রাষ্ট্রীয় সমাজ তাত্ত্বিকভাবে ঠিক আছে, ওনার বক্তব্য প্র্যাকটিক্যাল ঠিক আছে, আমার যে ভাই যেটা বলছেন সেটাও ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে এটা কিন্তু ছিল একটি পরিবারের উপরে একটা প্রতিশোধ নেওয়ার জন্য সুদূর গভীর ষড়যন্ত্রের ফল হিসেবে ঘটেছিল। এটা কিন্তু ওই ছোটখাটো দর্শকের প্রশ্নে আমরা মনে করি না। বঙ্গবন্ধুকে জেলে রেখেও তো দেখা গেল যে ঠেকানো গেল, ওনার নামই যথেষ্ট ছিল। এই জন্য বঙ্গবন্ধু পরিবার ছোট বাচ্চাটাকেও তো মেরে ফেলতে হলো, এই রক্ত রাখা যাবে না, এই কথাটাই আর বাকি দুজন ছিল দুটোইদের, আর দে উড হ্যাভ মানে brought about that conclusion to the whole। আমি এই জায়গায় আসতে চাচ্ছি। তো এখন জিনিসটা উনি যে বললেন যে বিচারটা ঠিক হচ্ছে, একটা কথা কাজল সাহেব তো একটু আগেই বললেন যে বিচারটা ওপেন কোর্টে হচ্ছে, কোনো স্পেশাল ট্রাইব্যুনাল হচ্ছে না, স্পেশাল লতে হচ্ছে না, সাক্ষী সাবত দিয়ে হচ্ছে, একদম ট্রান্সপারেন্ট বিচার হচ্ছে। কিন্তু আমি মনে তদন্ত হচ্ছে এবং তাদের 164 ধারায় কথাবার্তা আসছে এবং একটার সাথে একটা মিল আছে কিনা, তাজউদ্দিন সাহেব মিল মানে যে তাজউদ্দিন বা যে সে বের করে দিয়ে এখান থেকে চলে গেল, তাজউদ্দিন চলে গেছে তাই মানে সালাম পিন্টুর ভাই, এরা যে চলে গেল এখানে যে কে কোথায় মিটিং করেছে এভরিথিং যখন মানে বেরোচ্ছে, এটা তো সার্কামস্ট্যান্সে সেটা প্রমাণে 204 জন 224 জন সাক্ষী, এখানে একজনকে তো আর নাটক দেওয়া হচ্ছে না, একজনকে ম্যানেজ করা যায়, রাষ্ট্র তো প্লেনে করে উঠিয়ে পার করে দিয়েছে। হ্যাঁ, তো এত কিছু পরে আচ্ছা ওপেন ট্রায়াল হচ্ছে, কোনো অর্ডিন্যান্স দিয়ে হচ্ছে না, কোনো স্পেশাল ট্রাইব্যুনাল দিয়ে হচ্ছে না। দি গভর্নমেন্ট মিনস টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হোয়ার দ্য ট্রুথ উইল বি ব্রট আউট অ্যান্ড জাস্টিস উইল বি মেটেড আউট। মজিদুল ইসলাম সেলিম, আপনার কি? না, আমি মনে করি যে বিষয়টাকে হালকা করে দেখাটা খুবই ভুল হবে এবং এটার পেছনে যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি, রাষ্ট্র, সমাজ, মানুষের মনস্তত্ত্ব, চিন্তাভাবনা, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস না করলে হয়তো একটা ঘটনার বিচার হবে কিন্তু এই ফেনোমেনা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। 2 নম্বর কথা আমি বলতে চাই, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 2টা উদ্দেশ্য ছিল। একটা হলো ক্ষমতার পরিবর্তন, পাওয়ার স্ট্রাগলের জায়গা থেকে, আরেকটা ছিল যে যেই পাকিস্তান পন্থাকে আমরা কবর দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, আমাদের সেই যাত্রাটাকে বিপদগামী করে পাকিস্তান পন্থাকে ফেরত নিয়ে আসা। ওটা ছিল প্রথম। আচ্ছা, এখন আমি বলছি যে এখনো পর্যন্ত কিন্তু 15ই আগস্ট 75 সালে আমাদের দেশ যে ট্র্যাক চেঞ্জ করেছে, আমরা এখনো পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ উত্তর ধারায় 72-এর সংবিধানের পরিপূর্ণভাবে আমরা ফিরে আসতে পারি এবং সেটা এখন যেটা হচ্ছে আমার মতে সেটা প্রাইমারিলি এন্ড প্রিন্সিপালি হলো পাওয়ার স্ট্রাগলের জায়গা। না, পাওয়ার স্ট্রাগল যদি হতো তো জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট হয়ে গেছিল, উনি তো এসে সংবিধান পরিবর্তন করলেন, উনি তো এসে তো বিচার বন্ধ করলেন। আসলে তো এটা ক্ষমতায় যাওয়ার থেকেও বড় ছিল বাংলাদেশ যে জন্য স্বাধীন হয়েছে, যে চেতনা পড়ে, সেই চেতনার পথ থেকে সরিয়ে দেশটাকে একটা মৌলবাদী ওই পাকিস্তানপন্থী যাতে এটা আধুনিক জ্ঞান নির্ভর অসাম্প্রতিক দেশে পরিণত না হয়, ইট ইজ দ্য পার্টিং দ্য ওয়েজ ছিল। কিন্তু জিয়াউর রহমান সাহেব অনেক ধূর্ত চালাক লোক ছিলেন, এটা কভার দিয়ে রাখছিলেন, কিন্তু বেগম জিয়া তার ছেলে সেটা ওপেন করে ফেলেছেন, এই জন্য তার বিচারও অনেকে চাচ্ছে। আমি বলছি এটা তো একটা মিটমাট হয়ে গেছে, রাষ্ট্র ধর্ম ইসলাম রেখে দিয়েছে, বিসমিল্লাহ রেখে দিয়েছে, এরশাদের সংশোধনী, জিয়াউর রহমানের সংশোধনী রেখে দিয়ে যে একটা আমাদের সাম্প্রদায়িকতাও একটু থাকবে, আবার ধর্মনিরপেক্ষতা থাকবে, এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট আমার একটা কথা আছে। এখন তাহলে কনফ্লিক্ট হয় কেন? আমাকে শেষ করতে দেন। আমি বলছি যখন নাকি এই সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ গড়ে উঠছে, আপনি সঠিকভাবে বলেছেন,
যে জনগণের ভেতর প্রতিরোধ, সেই প্রতিরোধের প্রোগ্রাম কার্যকর করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ভেতরে মারামারি হয়ে একজন মারা যায় কেন? এটা আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ফেনোমেনা, এর কারণটা কি? এবং বলা হচ্ছে যে শিবিরের লোক ছেলেরা ছাত্রলীগে ঢুকে যে এই ধরনের ঘটনা। আমি একটু বলি যে ইসলাম ধর্ম রাখার ব্যাপারে বলি, দেশটা তো গণতান্ত্রিক দেশ, এটা সংখ্যাগরিষ্ঠ লোক হল 90% মুসলমান। আপনি যে ক্ষমতা না যেতে পারেন তা যুদ্ধবাজ বিচারও করতে পারবেন না, দেশটাকে সত্যিকার মানে তাত্ত্বিক অর্থে অসাম্প্রদায়িক করতে পারবেন না। আপনি কার্যতে এভরিতে বাংলাদেশ আজকে সর্বভাবে কিন্তু অসাম্প্রদায়িক রাষ্ট্র, কিন্তু ওখানে যেটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলাম ধর্ম যেটা হঠাৎ এখন পরিবর্তন করে মানুষ এটাকে অন্যভাবে এটাকে অর্থ করে মানুষকে বিপদে পরিচালিত করতে। আওয়ামী লীগকে তো মানুষের ভোটেই তো পাওয়ারে আসতে, পাওয়ারে যদি না থাকে তো যে জিনিস আওয়ামী লীগের কাঙ্ক্ষিত উদ্দেশ্য যেটা হয়তো বাই স্টেপ যাচ্ছে, সেই উদ্দেশ্য তো তারা যেতে পারবে, ইট ক্যান বি এ স্ট্র্যাটেজি, কথা বলে। কিন্তু আওয়ামী লীগ মনে প্রাণে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, অসাম্প্রদায়িক রাজনীতি করছে এবং রাজনীতি সেইভাবেই চলছে। কিন্তু যেখানে এমন কোনো করা যাবে না যেখানে ইট ক্যান বি মিসআন্ডারস্টুড। সেই জন্য সমস্যা হলো যে ঘোড়ার আগে গাড়ি যাবে না গাড়ির আগে ঘোড়া যাবে। এখন যদি ঘোড়ার আগে যদি গাড়ি দিয়ে দেন তো গাড়ি তো চলবে, আমার মনে হয় এটাই চালায়। তো সেই জন্য এই জিনিসটাকে কত জিনিস আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কাজটা পড়ে না। আমি যে অসাম্প্রদায়িকভাবে রাষ্ট্র চালাচ্ছি, প্রত্যেকদের সমান অধিকার আছে, বিচার হচ্ছে সবার, এটা পরে নির্ভর না করে আমি একটা ওয়ার্ডকে নিয়ে টানাটানি করছি। 21শে আগস্টের প্রেক্ষাপটে থাকলেই ভালো হবে আমার মনে হয়। আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের 21শে আগস্টের প্রেক্ষাপটে না, থাকলেই আমার ভালো মনে হবে। হয় একটা জিনিস আমাদের খুবই সতর্কভাবে অনুসরণ করা উচিত, নীতিতে অটল থাকতে হবে। নীতিতে কৌশলে নিশ্চয়ই আপনি নমনীয় হতে পারেন, কোনো অসুবিধা নেই। কৌশলের কথাই বলেছেন। এবং ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, 4 রাষ্ট্রীয় মূলনীতি হলো আমাদের একটা পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। এইখানে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। মজিদুল ইসলাম সেলিম, আমরা বলি আরেকদিন আলোচনা করব, আমরা আলোচনা করব জনাব এইচএন আশিকুর রহমান এমপি এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। কারণ আপনাদের আলোচনার ভিতরে আমি খুব বেশি যে ভিন্ন মত দেখেছি তা না, আপনারা সবাই একই কথা বলছেন। সেটা হচ্ছে বাংলাদেশের মূল ট্র্যাক থেকে, মুক্তিযুদ্ধের মূল ট্র্যাক থেকে বাংলাদেশকে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা, তারই আরেকটা প্লট ছিল 21শে আগস্ট হয়তো সেইটি থেকে। এবং যেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলার চেষ্টা করছেন, এইগুলো মোকাবেলা করতে হলে অবশ্যই নীতিতে থাকতে হবে, কারণ কৌশলের পাশাপাশি নীতি। উনি বলছেন নীতিটা হচ্ছে আমার টার্গেট ডেস্টিনেশন, কৌশলটা হচ্ছে গাড়ি কোন পথে যাবো সেটাই। আমরা সেটাই হবে। আমরা প্রত্যাশা করি এই হত্যাকাণ্ডের বিচার দ্রুততর সম্পন্ন হবে, আমরা রায় দেখতে পাবো। একই সঙ্গে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলের প্রতি, সেটা আমরা প্রত্যাশা করি। হিংস্রতার অবসান হোক, কালো রাত্রির অবসান হোক, রাজনীতিতে সুবাতাস আসুক, এই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।